আওয়ামী লীগ তো বর্তমান সময়ে সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ এবং নির্বাচন কমিশন আমাদের নিবন্ধন পর্যন্ত বাতিল করেছে, ছাত্রলীগকে কার্যক্রম নিষিদ্ধ করেছে। নিষিদ্ধ করেই তারা ক্ষান্ত হয়নি, অব্যাহত দমন পীড়ন গ্রেপ্তার নির্যাতন চলছেই। এমনকি আওয়ামী লীগের নেতাকর্মীদের যদি নাও পাওয়া যায় তাও তাদের পরিবার আত্মীয় স্বজনদেরকেও গ্রেপ্তার করে নানাবিধ নিপীড়নমূলক পরিস্থিতির মুখোমুখি হতে হয়। সুতরাং ভয়ের কোনো কারণ নেই, শঙ্কার কোনো কারণ নেই। আমাদের বৃহত্তর ঢাকা আবার জেগে উঠবে। আমার শেষ কথা হচ্ছে, বিজয় আমাদের আসবেই। শেখ হাসিনা তার স্বদেশ ভূমিতে ফিরবে, বাংলাদেশ হাসবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আপনাকে মুন্সিগঞ্জের নেতা না, আপনি আমাদের জাতীয় নেতা, আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক। এই যে আপনার দলটাকে পূর্ণভাবে ইলেকশন করতে দেবে না ঘোষণা দিয়ে রেখেছে, আইন উপদেষ্টার বক্তব্যের একটা প্রেস কার্ড আজকে অনলাইনে দেখলাম, ওইখানে উনি বলেছেন আওয়ামী লীগ যদি নির্বাচন করার সুযোগ পায় দেশটাকে আবার দোজক বানাবে। মানে ওনার বক্তব্যে স্পষ্ট, নির্বাচন করার সুযোগ পেলেই কি ভোটাররা ভোট দেওয়ার সুযোগ পেয়ে যাবে, এর জন্য আওয়ামী লীগকে ইলেকশন করতে দেওয়া হবে না, দোজক বানাবে। কি জবাব দেবেন? ফজলুল বারী, কি বলবো বলুন? চেনা মানুষগুলো এখন অনেকটা অচেনা হয়ে গেছে। এই আইন উপদেষ্টা, তাকে আমি চিনি প্রায় 4 দশক ধরে। আমাদের বিচিন্তার সহকর্মী। বিচিন্তায় লিখতেন, বিচিত্রায় লিখতেন। বিচিন্তার আগে তিনি খবর গ্রুপের বর্তমান দিনকাল, ছায়াছন্দ এই কাগজগুলোতে তখন তার লেখা নজরুল ইসলাম নামে ছাপা হতো। আসিফ নজরুল নামেও লিখতেন। তো তার আসিফ নজরুল বিচিন্তায় আসার পরে আর কি। তার আমি লেখার ভক্ত ছিলাম। ছোট ছোট বাক্যে তিনি তার লেখাটা সেরে থাকেন, যেটা আমি কোনোদিন পারলাম না। আমার লিখতে গেলেই লাইন লম্বা হয়ে যায়, কথা বলতে গেলেও অনেকটা লম্বা হয়ে যায়। সেই আসিফ নজরুলকে দেখলাম গণজাগরণ অসমাপ্ত আত্মজীবনী এসবের ভূয়সী প্রশংসা করতেন একসময়। রাইট। গণজাগরণ মঞ্চেরও একজন সংগঠক ছিলেন, জাহানারা ইমামেরও খুব ঘনিষ্ঠ মানুষ ছিলেন। ওই যে বললাম, ওই আদালতে গোলাম আজমের পক্ষে উকিল ছিলেন তিনি। তারপরে আবার না, কারণ হচ্ছে গোলাম আজমের পক্ষে উকিল হতে কেউ রাজি হচ্ছিল না, তখন তাকে রাজি করানো হয়, শাহরিয়ার কবির তাকে রাজি করান এবং এর পুরস্কার হিসেবে পরে তিনি বিচিত্রায় চাকরি পেয়েছিলেন। যাই হোক, এটা আমি এখন যেমনটা আর কি করা হচ্ছে, যে অভিযুক্ত যদি অনুপস্থিত থাকেন বা আইনজীবী নিয়োগ না করেন, রাষ্ট্রপক্ষ একজন আইনজীবী নিয়োগ করেন। যাই হোক, সেই মানুষটির কোথায় যে বিচ্যুতিটা ঘটলো, কেন যে ঘটলো, তা আমার অনুমানে থাকলেও আমি সেটা বলতে চাই না। বিচ্যুতি না, মনে বিচ্যুতি না, আসলেই তিনি ওই মানুষটাই ছিলেন, আমাদের সঙ্গে অভিনয়টা করে দিয়েছে। মানে আমরা ধরতে পারিনি, হয়তোবা আমরা হয়তো ধরতে পারিনি, শ্রদ্ধাবরণে ছিলেন, হতে পারে। তাকে আমি আবার একসময় বিএনপি ছাত্র দলের ডাকসাইটে যারা নেতা, তাদেরও খুব ঘনিষ্ঠ ছিলেন। তাদের অবির বন্ধু ছিলেন এবং অবিকে নায়ক করে ঈদ সংখ্যা বিচিত্রায় নিয়ে একটা উপন্যাস লিখেছিলেন। শুধুমাত্র তাই নয়, সানাউল হক নিরু, বাবলু, শফিক, অভি, মালেক সহ সকলের সাথে তিনি ঘনিষ্ঠ ছিলেন, আমার যতটুকু মনে পড়ে। যাই হোক, তো আসিফ নজরুল যে কথা বলেছেন সেই কথাই তো তার উত্তর পাওয়া যায়। আওয়ামী লীগকে যদি নির্বাচনে আসতে দেয়া হয়, তাহলে জনগণ যদি ভোট দেয়, তারা তো জনগণের ভোটাধিকারের জন্যই নাকি আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, লড়াই করেছেন। জনগণকে ভোট দিতে দেয়নি বলেই তো আওয়ামী লীগকে ফ্যাসিবাদী বলা হয়,
ফ্যাসিস্ট বলা হয়, তাই না? তাহলে তারা কি হবেন তখন? তারা কি তখন ডাবল ফ্যাসিস্ট হবেন, বা ট্রিপল ফ্যাসিস্ট হবেন, বা টু দি পাওয়ার 4 ফ্যাসিস্ট হবেন? যদি আওয়ামী লীগ এদেশের 76-77 বছর বয়সী একটি রাজনৈতিক দল, যে দলটি বাঙালি জাতির ইতিহাসে সকল মহতী অর্জনে নেতৃত্ব দিয়েছে, যেই সংগঠনটিতে শেরেবাংলা একে ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোয়ার্দি, মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যে সংগঠনকে আজ নেতৃত্ব দিয়ে চলেছেন সার্থক পিতার সার্থক উত্তরসূরি, গর্বিত পিতার গর্বিত কন্যা দেশরত্ন শেখ হাসিনা, সেই দলটি স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছে, মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে, যে দলটির নেতা ছিলেন সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, মনসুর আলী, আবু হেনা, মোহাম্মদ কামরুজ্জামানের মতন নেতারা, যে দলটির নেতৃত্ব দিয়েছেন আব্দুল বান্নান, আব্দুল রাজ্জাক সহ আজকে জীবন্ত কিংবদন্তি তোফায়েল আহমেদরা এই সংগঠনের নেতৃত্বে ছিলেন, জোহরা তাজউদ্দিন, সৈয়দা সাজেদা চৌধুরীরা ছিলেন, আব্দুল মালেক উকিলরা ছিলেন। সেই সংগঠনকে আপনি নির্বাচনের বাইরে রেখে নির্বাচনকে অর্থবহ করে তুলবেন, গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করবেন, এরা প্রকৃত অর্থেই বোকার স্বর্গে বসবাস করছেন। আওয়ামী লীগকে বাদ দিয়ে এদেশে কোন নির্বাচন অনুষ্ঠিত হবার স্বপ্ন দুঃস্বপ্নে আমরা পরিণত করে দেব, দুঃস্বপ্নে পরিণত করে দেব। ইউনূস বোঝেনি আন্দোলন কত প্রকার, কি ওকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিব। ও বাঙালিকে এখনো চিনতে পারেনি, ও আওয়ামী লীগকে বুঝে উঠতে পারেনি। এই আওয়ামী লীগ যখন আঙ্গুল বাঁকা করেছে, আইয়ুব খান টিকতে পারেনি, ইয়াহিয়া খান টিকতে পারেনি, টিকতে পারেনি রাও ফরমান আলী, টিকতে পারেনি নিয়াজি, টিকতে পারেনি দুর্ধর্ষ জল্লাদ টিক্কা খান, টিকতে পারেনি ইতিহাসের নির্মম নিষ্ঠুর সামরিক স্বৈরশাসক জিয়াউর রহমান, টিকতে পারেনি এমন অনেক স্বৈরশাসক। আর ইউনূস তো ললিপপ খাওয়ার রাজনীতিবিদ, ললিপপ খাওয়ার রাজনীতিবিদ, বিদেশি শক্তির ক্রিয়ানক, পাশ্চাত্যের পাচাটা কুকুর। ওকে অবশ্যই বাংলাদেশের মানুষের কাছে নথি স্বীকার করতে বাধ্য করব, এবং সংবিধান লঙ্ঘন করে ষড়যন্ত্রের মধ্য দিয়ে আন্তর্জাতিক শক্তির ক্রিয়ানক হয়ে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা দখলের অপরাধে অবশ্যই ওর বিচার করা হবে। যদি ও আয়ুতে না কুলায়, মরণোত্তর বিচার করা হবে। ওর রেহাই নেই, নিষ্কৃতি নেই। ও জাতির পিতাকে যত ধরনের অবমাননা করেছে, আমাদের মুক্তিযুদ্ধের স্মারক শহীদ মিনারকে অবমাননা করেছে, জাতীয় স্মৃতিসৌধকে অবমাননা করেছে, মুক্তিযোদ্ধাদের অবমাননা করেছে, মুক্তিযোদ্ধাদের গলায় ইত্যাদি ইত্যাদি পরিধান করা হয়েছে। অতএব ওরও গলা আছে, তখনও নিশ্চয়ই জুতার ফ্যাক্টরি খোলা থাকবে, জুতার দোকানও খোলা থাকবে। সেই দিনের জন্য আছি। দেখেন না ঢাকায় কি স্লোগান, জুলাই জুলাই, এবার হবে গণধোলাই, কাউয়া ডট 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 1-2 ডট ডট ডট। সুতরাং সেই দিনের জন্য ইউনূস বাহিনীকে অপেক্ষা করতে হবে। সেই দিন খুব বেশি দূরে নয়, কারণ আওয়ামী লীগ বা এই দেশের মানুষ একবার যে দাবি উচ্চারণ করে রাজপথে গর্জে ওঠে, সেই মানুষ, সেই দেশ দাবি আদায় ছাড়া তারা ঘরে ফিরে না। তারা জানে সোজা আঙ্গুলে গিয়ে ওঠে না, আঙ্গুল বাঁকা করেই তারা দাবিটা আদায় করে ছাড়বে। আপনি তো নিশ্চয়ই জানেন জনতার কবজায় ইতিহাস চমকায়। আওয়ামী লীগ, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এক ও অবিচ্ছিন্ন শ্রদ্ধা, এবং বঙ্গবন্ধু কন্যা অদম্য অপ্রতিরোধ আওয়ামী লীগের নেতাকর্মীরাও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ন্যায় অদম্য অপ্রতিরোধ। বাংলাদেশের মানুষ আবার যে ফুঁসে উঠতে শুরু করেছে, সেই আন্দোলন অবশ্যই তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে আমরা সক্ষম হব। আমার প্রিয় আসিফ নজরুল্লাহ সেদিন হয়তোবা তাদের ভুল বুঝতে পারবেন, কিন্তু সেই দিন কি দেশে থাকবেন, তা লস অ্যাঞ্জেলসে থাকবেন, লাস ভেগাসে থাকবেন, না নিউ ইয়র্কে থাকবেন, না ওয়াশিংটনে থাকবেন,
নাকি মায়ানমারে থাকবেন, নাকি নেপালে থাকবেন, ইত্যাদি স্থান ঠিক করে রাখতে বলুন। অনেক ধন্যবাদ দাদা মৃণালকান্তি দাস। একটা প্রশ্ন বারবার করে আসছে, আমি আসলে যেতে চাই নাই, কিন্তু বারবার করে একটা প্রশ্ন কয়েকজন করছেন, মুন্সিগঞ্জের কি না। মুন্সিগঞ্জের মৃণালকান্তি দাসের কাছে আমাদের জিজ্ঞাসা, অতীতে আমরা দেখেছি আওয়ামী লীগ পরিবারতন্ত্রের রাজনীতিতে আটকে গিয়েছে, ভবিষ্যতেও কি পরিবারতন্ত্রের রাজনীতিতে আটকে থাকবেন, নাকি মেধা ও যোগ্যতার ভিত্তিতে রাজনীতি করবেন? বাংলাদেশ আওয়ামী লীগ উভয়কে ধারণ করে। যদি যোগ্যতা থাকে, গুণ থাকে, মেধা থাকে, সৃজনশীলতা থাকে, সংগঠনের প্রতি ভালোবাসা থাকে, জনগণের প্রতি দরদ থাকে, মমতা থাকে, জনগণের কাছে যদি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে, পরিবার থেকে আসবে। এই আওয়ামী লীগের সন্তান তো আওয়ামী লীগই করবে। আওয়ামী লীগের সন্তান কি অন্য দল করবে, বা আওয়ামী লীগের সন্তান কি গিয়ে এই স্বাধীনতা বিরোধী কোনো অপশক্তির ছায়াতলে হাজির হবে? নিশ্চয়ই নয়। তবে থাকতে হবে সংগঠনের প্রতি আনুগত্য, দক্ষতা, যোগ্যতা, মেধা। শুধুমাত্র আওয়ামী লীগের পিতা আওয়ামী লীগ করে সেই সুবাদেই সাদা খাতায় 50, তা হবে না, তা হবে না। এই সাদা খাতায় 50 না, সাদা খাতায় 100 নাম্বার পেতে পারেন শুধুমাত্র তারাই যারা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের রক্তবীজ ধারণ করে। দেশরত্ন শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল, রেজওয়ানা সিদ্দিকী ববি, টিউলিপ, রূপন্তী, এরাই সাদা খাতায় 100 নাম্বার পাবে। ওই তখন পরিবারতন্ত্র এই প্রশ্নই তাদের বেলায় আওয়ামী লীগের কোনো পর্যায়ের নেতা কর্মীরাই বিবেচনা করবে না। তাদের রক্তের কাছে আমরা ঋণী, তাদের রক্তের কাছে আমরা দায়বদ্ধ। তাদের তারা যখন চাইবে এই সংগঠনের যে কোনো পর্যায়ে নেতৃত্বে আসতে, বাংলাদেশ আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতা কর্মীরা অবনত মস্তকে তাদের নেতৃত্ব মেনে নেবে, যেমনটা মেনে নিয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ 1981 সালের 14, 15, 16 ফেব্রুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিত হোটেল ইডেনে আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অনুমতি ব্যতি রেখেই বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলের নেতা কর্মীদের ঐক্যবদ্ধ আহ্বানে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী নির্বাচিত হয়েছিলেন। অনেকেই এই জিনিসটাকে ভুলভাবে ব্যাখ্যা করে থাকেন যে বঙ্গবন্ধু পরিবার যদি আওয়ামী লীগের রাজনৈতিক উত্তরাধিকার হয়, অমুকের ছেলে পারবে না কেন, অমুকের ছেলে পারবে না কেন। এটা যুক্তি হতে পারে না। বঙ্গবন্ধুর তুলনা শুধুমাত্র বঙ্গবন্ধুই, শেখ হাসিনার তুলনা শুধুমাত্র শেখ হাসিনা, বঙ্গবন্ধু পরিবারের তুলনা শুধুমাত্র বঙ্গবন্ধু পরিবার। এই কথাটা যেন আমরা সকলেই মনে রাখি। কয়েকদিন যাবত না, গত একটি বছর যাবতই নানা কষ্টে বুক গুমড়ে উঠে অত্যন্ত কষ্ট পাই। সজীব ওয়াজেদ জয় একজন তথ্য প্রযুক্তিবিদ, তিনি বাংলাদেশে এসেছিলেন পৃথিবীর সেরা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোতে লেখাপড়া করে তথ্য প্রযুক্তির কে বাংলাদেশে আগামী প্রজন্মের হাতে তুলে দিয়েছেন। সার্থক রূপে তা তিনি তুলে দিতে সক্ষম হয়েছেন। সাইমা ওয়াজেদ পৃথিবীর সেরা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে এসেছিলেন দেশে অটিজম প্রতিবন্ধী মানুষদের কল্যাণে কাজ করতে। তাদের দুইজনকে কি নির্দয়ভাবে মানে দর্শক শ্রোতা, আমাদের সংযোগের কিছু সমস্যা হয়েছে, সমস্যাটা মনোবিচ্ছিন্ন হয়ে গেছেন আমাদের অতিথি। আমরা খুব আশা করবো খুব তাড়াতাড়ি তার সংযোগটি আবার ফেরত পাবো। আর আমরা কথা বলছিলাম যে পরিবারতন্ত্রের কথা বিভিন্ন জায়গায় আসছে এখানে দর্শকদের কাছ থেকে, কিন্তু পরিবারতন্ত্রের একটা ব্যাপার হচ্ছে, আবার যদি মনে করেন আওয়ামী লীগের কোন নেতার ছেলে বা মেয়ে অন্য দল করেন, যে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন আসে, কেন অন্য দল করবেন। আর তার ছেলে মেয়েরা যখন আওয়ামী লীগ করতে আসেন তখন বলা হয় পরিবারতন্ত্রের ব্যাপার। গত আন্দোলনের সময় আপনারা খেয়াল করেছেন
আব্দুর রাজ্জাক আওয়ামী লীগ নেতা, কৃষিমন্ত্রী ছিলেন। তার ছেলে যখন এই জুলাই আন্দোলনের পক্ষে ছিল, সেটা নিয়ে কিন্তু নেতা কর্মীদের মধ্যে কথা উঠেছে। আবার কিছু কিছু ব্যাপার আওয়ামী লীগের কর্মীরা খুবই আহত হন, বিশেষ করে শেখ সেলিমের ভাগ্নে, শেখ সেলিম আন্দোলনের রহমান পার্থ, তারপরে হচ্ছে শেখ সেলিমের মেয়ের জামাই ববি হাজ্জাজ, এরা বিভিন্ন রাজনীতি করেন এবং এরা এই দুজন কিন্তু আওয়ামী লীগের নেতাদের বিচারের জন্য উচ্চকণ্ঠ বেশি। এই বিষয়গুলা এভাবে আসে। আবার এই মানুষগুলাই আবার যখন এই আওয়ামী লীগের নেতা কর্মীর অন্য রাজনৈতিক কথা আসে, তখন কিন্তু তারা ইয়ে করে। আমি একটু ফোনের চেষ্টা করি, ওনার কোনো কি কারণে ওনার এটা বিচ্ছিন্ন হয়ে গেছে, চেষ্টা করি আমরা। ইন্টারনেট সংযোগের সমস্যা আমরা প্রতিদিনই নানা জায়গায় ফেস করি, খুব কম হয় আজকাল, মাঝে মাঝে সমস্যাটা হয়, সমস্যাটা সিডনিতে হয়। আমাদের ইন্টারনেটটা হচ্ছে এনবিএন, মানে ব্রডব্যান্ড, এটার সাথে কিন্তু ইয়াও জড়িত আছে। এই আমাদের সমস্যাগুলো খুব কম হয়, কিন্তু বাংলাদেশ, বাংলা বা ভারতে, নেপালে বিভিন্ন কানেকশনে আমরা সমস্যায় পড়ি প্রায়। এই সমস্যাগুলো আমরা বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা চেষ্টা করবো ফোনের সঙ্গে সংযুক্ত হতে। আমরা যদি সংযুক্ত হতে পারি, জানতে চাইবো সমস্যাটা কি, যেহেতু এটা লাইভ প্রোগ্রাম, এর জন্য আমরা এর বাইরে তার অনুমতি ছাড়া অনুষ্ঠানটা শেষ করতে পারছি না। আমরা আজকে কিন্তু অনেক মানুষ, বেশিরভাগ লোক আবার মুন্সিগঞ্জের লোক কিন্তু অংশ নিচ্ছিলেন এখানে তাদের বক্তব্যের মাধ্যমে। যদিও আমরা মৃণাল গান্ধী দাসকে এখানে এনেছি মুন্সিগঞ্জের নেতা হিসেবে না, বাংলাদেশ আওয়ামী লীগের নেতা হিসেবে তাকে এখানে এনেছিলাম। সংযুক্ত আবার পেয়ে গেছে, হ্যালো, একটু সমস্যা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি ওই বিষয়গুলো কথা বলছিলেন, আমি আপনার অনুপস্থিতিতে আমি দর্শকদের যেটা বলছিলাম যে আসলে আমাদের রাজনীতিটা এমন, মনে করেন আওয়ামী লীগের কোন নেতার ছেলে মেয়েরা যদি অন্য দল করেন, তখন এই লোকগুলাই লিখবেন তা নিজের ছেলে মেয়েকে আনতে পারলাম না, অন্যদের আনবেন কিভাবে। আবার এই লোকগুলাই প্রশ্ন তুলেন। আমি একটাই জিনিস আপনাকে সংযুক্ত করি এখানে, আন্দালুর রহমান পার্থ, ববি হাজ্জাজ, এই চরিত্রগুলা কিন্তু পারিবারিক ভাবে আওয়ামী পরিবারের উত্তরাধিকার। ববি হাজ্জাজ যে ভাষায় কথা বলেন, এরাই সবচেয়ে বেশি আওয়ামী লীগের নেতার বিচারের জন্য উচ্চকণ্ঠ। এই বিষয়গুলোকে আপনাদের বিব্রত করে? অবশ্যই বিব্রত করে, বিব্রত করবে না কেন, অবশ্যই বিব্রত করে। আন্দালুর রহমান পার্থ অথবা ববি হাজ্জাজ যে বক্তৃতা করে, ববি হাজ্জাজের ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই, কিন্তু পার্থ যে ভাষায় বক্তৃতা করে আমাদেরকে
অবশ্যই বিব্রত করে। তবে মানুষ এখন এটা বুঝে গেছে, বিচ্যুতি যাকে একবার পায় তাকে তো সঠিক ধারায় ফিরিয়ে নিয়ে আসা কষ্টকর হয়ে দাঁড়ায়। তবে আমাদের নেতাকর্মীরা ওর সব কথার উত্তর দিতে চায় না। তবে যাই হোক, ভবিষ্যৎ ও ওর পথ দেখে নেবে। কারণ যে অরাজনৈতিক ভাষায় কথা বলে বা শিষ্টাচার বহির্ভূত ভাষায় কথা বলে তা নিতান্তই দুর্ভাগ্যজনক বই, আর কিছুই নয়। তবে আমার বিশ্বাস অনেক বিপত্তি তো আমরা দেখলাম 1975 সালের 15ই আগস্ট থেকে আজ অবধি অনেক বিপদ চড়াই উতরাই পার হয়ে বর্তমান অবস্থায় এসে দাঁড়িয়েছে। যতই বিপর্যয় আসে, যতই মির্জাফর দেখি, যতই বেঈমান দেখি, বিশ্বাসঘাতক দেখি, ততই আমরা নতুন নতুন শিক্ষায় শিক্ষিত হই। তবে আপনার যে নামগুলোর কথা বললেন, এগুলোর কথাবার্তায় এখন আর বাংলাদেশ আওয়ামী লীগের কোনো পর্যায়ে নেতাকর্মী প্রভাবিত হয় না, কোনো নেতাকর্মী এখন বিব্রত হয় না। বাবা মায়ের অনেক বিপদগামী সদস্য থাকে না, বা পিতামাতা তাদের অনেক সন্তানকে তেজ্যপুত্র করে দেয় না, বা সন্তান হিসাবে পরিচয় দেয় না, এমন তা আছে না, এগুলো ওই পাল্লায় ফেলে দেন। ওগুলোকে আর নিজেদের সন্তান হিসাবে পরিচয় দেওয়ার কোনো আকাঙ্ক্ষা না ব্যক্ত করাই ভালো। আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরাও এই এই ধারায় বুঝে নিয়েছে। আমরা শেষ করব। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। আমরা মাঝে মাঝেই চেষ্টা করব আপনাকে সংযুক্ত করার জন্য, কারণ এই জেনারেশন যারা আজকে আন্দোলন করছে, যারা জীবনে ঝুঁকি নিয়ে কাজ করছে, তারা কিন্তু আপনাদের পরামর্শগুলা উপকৃত হবে। এবং আমরা আপনাদের দেখেছি খুব কাছে থেকে, তারা যেটা দেখে নেয়, এবং যে ছেলেরা এই ঝুঁকি নিয়ে কাজটা করে, এবং তাদের একটা পার্থক্য আমি দেখি, পার্থক্যটা দেখি, আমি জানি না বাংলাদেশের কোন সরকার প্রধান বা দলীয় প্রধান এইভাবে গ্রাসরুটের ছেলে মেয়ের সাথে এইভাবে কানেক্টেড। এইবার কিন্তু আমরা এটা দেখলাম, এটা অভিভূত হওয়ার মতো একটা ব্যাপার, এবং এটা তাদেরকে অনুপ্রাণিত করে, সরাসরি তাকে উদ্বুদ্ধ করে। সেটা আপনি শেষ করতে পারেন, আপনার শেষ আহ্বান সহ। প্রিয় ফজলুল বারী, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা আপন মহিমায় মহিমান্বিত। পিতা মুজিবের কাছ থেকে যা তিনি শিখেছেন তাই তিনি দেশ পরিচালনার ক্ষেত্রে এবং সংগঠন পরিচালনার ক্ষেত্রে ব্যবহার করেছেন। আমার বিশ্বাস তার তুলনা শুধুমাত্র তিনি অনন্য সাধারণ গুণের অধিকারী। তার দক্ষতা, যোগ্যতা, গুণ, মেধা, সৃজনশীলতা, প্রজ্ঞা, দেশের প্রতি মায়া, মমতা, দরদ, সংগঠনের প্রতি ভালোবাসা, সংগঠনের নেতা কর্মীদের প্রতি তার যে অকৃত্রিম দরদ, তার জন্যেই তিনি অতি অল্প সময়ের মধ্যে আবার ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছেন। আমার বিশ্বাস তিনি যতদিন আমাদের মাঝে বেঁচে থাকবেন, তিনি আপন মহিমায় দেদীপ্যমান থাকবেন। আজকে আপনাদের কাছে বিদায় নেবার আগে আমি আপনার মাধ্যমে আমাদের আগামী প্রজন্মের সন্তানদের কাছে বিনীত অনুরোধ জানিয়ে বলবো, তোমরা একদা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে মায়ের মতো ভালোবাসতে, বড় বোনের মতো ভালোবাসতে। তোমাদের দুয়ার ছিল তার কাছে সর্বক্ষণ খোলা। তোমরা হয়তোবা প্ররোচনায়, মিথ্যাচারে বিভ্রান্ত হয়ে অনেকেই আমাদের কাছ থেকে বা বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার কাছ থেকে দূরে চলে গিয়েছ। তো তোমাদের ভুলে গেলে চলবে না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদের আগামী প্রজন্মকে, তোমাদেরকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার ক্ষেত্রে যে একের পর এক নব নব ধারণার উদ্ভাবন ঘটিয়েছিলেন। তিনি তোমাদের কাছে আধুনিক তথ্য প্রযুক্তি তুলে দিয়েছিলেন। তিনি ডিজিটাল বাংলাদেশ গঠন করেছিলেন। তিনি স্মার্ট বাংলাদেশ গড়ে স্মার্ট সিটিজেন হিসাবে গড়ে তোলার জন্য তিনি নিরন্তর প্রয়াস চালিয়েছেন। সুতরাং
ভুল যা হওয়ার হয়ে গিয়েছে সেই ভুলগুলোকে শুধরিয়ে আসো। আবার এই আগামী প্রজন্ম বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ছাতার তলে হাজির হয়ে নিজেদের জীবনকে গড়ে তোলার জন্য এবং বাংলাদেশকে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক প্রগতিশীল উন্নত সমৃদ্ধ বাংলাদেশ রাষ্ট্র গড়ে তোলার ক্ষেত্রে অবদান রাখার সুযোগ সৃষ্টি করো। তোমাদের কাছে আমাদের আহ্বান থাকবে, তোমাদের অগ্রজ হিসাবে স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনা বা মূল্যবোধে বিশ্বাসী হয়ে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এবং ৩০ লক্ষ শহীদের রক্ত ও ২ লক্ষ মা বোনের সম্ভ্রমহানির বিনিময়ে অর্জিত লাল সূর্য খচিত সবুজ জমিনের পতাকাকে ঊর্ধ্বে তোলার জন্য রাজাকার আলবদর আল-শামস স্বাধীনতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াও। আমি আশা করি ইতিমধ্যেই অনেক অনেক প্রজন্ম যারা জুলাই আগস্টে বিভ্রান্ত হয়েছিলেন তারা আবার আজ ভুল বুঝতে পেরে বাংলাদেশের মূলধারার রাজনীতিতে বিশ্বাস স্থাপন করতে শুরু করেছে। সেই দিন খুব বেশি দূরে নয়, জুলাই আন্দোলনের তথাকথিত আন্দোলনকে ধিক্কার জানিয়ে তিরস্কার জানিয়ে মূলধারায় ফিরে আসবে। আপনার মাধ্যমে সেই বিনীত আহ্বানটুকু আমার আগামী প্রজন্মের সন্তানদের কাছে রইল। কথা না বাড়াই, আপনিও মনে আর সুযোগ দেবেন না। আমিও আপনাকে বিদায় জানাচ্ছি, আপনিও আমাকে বিদায় জানান। আবার যখন ডাকবেন তখন আবার হাজির থাকার চেষ্টা করব, কথা বলার চেষ্টা করব এবং যতদিন না পর্যন্ত বাঙালি তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছাবে ততদিন পর্যন্ত আমি আপনাদের ডাকে আমন্ত্রণে আসবো। আমি এই কথা রইল। ধন্যবাদ। অনেক ধন্যবাদ নীলকান্তি দাস। লম্বা সময় আমরা নিলাম এবং আমরা অনেক প্রশ্নের উত্তর আমরা পেয়েছি আজ। এই সম্পর্কগুলো আমাদের আদর্শিক। আমরা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ। এই দেশটা মুক্তিযুদ্ধ বিরোধীর হাতে আমরা ছেড়ে দেব না, আমরা সবাই মিলে কাজ করে যাব। প্রিয় ফজলুল বারী, আমার শেষ কথা হচ্ছে বিজয় আমাদের আসবেই। শেখ হাসিনা তার স্বদেশ ভূমিতে ফিরবে, বাংলাদেশ হাসবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।